আসসালামু আলাইকুম সুধী দর্শক এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আমি ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023-র উপরে যে ধারাবাহিক ক্লাসগুলো নিচ্ছিলাম, যে সেশনগুলো নিচ্ছিলাম, আজকে তার 10th ক্লাস, 10ম ক্লাস। এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন, সিএ, সিএমএ, সিসিএ, চার্টার সেক্রেটারি যারা ইনকাম ট্যাক্স পড়েন তাদের জন্য এই ক্লাসটা আয়োজন করছি আমি নিয়মিত। আজকে সেই ক্লাসের 10th ক্লাসে পঞ্চম অধ্যায়, অংশ 5-এর পঞ্চম অধ্যায়, অর্থাৎ ব্যবসা হতে আয়, ইনকাম ফ্রম বিজনেস। এর আগের ক্লাসটি আমরা অংশ 5-এর চতুর্থ অধ্যায় অর্থাৎ এগ্রিকালচার ইনকাম নিয়ে কথা বলেছিলাম, কৃষি আয়। আজকে আমরা শুরু করছি ব্যবসা বিষয়ক যে ক্লাসটা। সো শুরুতেই যদি আসি, আমরা দেখবেন যে আন্ডার সেকশন 45-এ আমরা দেখতে পাচ্ছি ব্যবসা হতে আয়, তার সংজ্ঞা এবং ডিটেইলটা বলা আছে। করদাতা নিম্নবর্ণিত আয়সমূহকে ব্যবসা হতে আয় হিসেবে শ্রেণীবদ্ধ হইবে করদাতার, সেটি কি কি? ক, সেকশন 45-এর সাবসেকশন কতে বলা আছে যে আয় বর্ষের যে কোনো সময় করদাতা কর্তৃক পরিচালিত বা পরিচালিত বলিয়া গণ্য ব্যবসায়ের কোনো আয় বা ব্যবসায়ের কোনো লাভ বা মুনাফা। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান, করদাতা যিনি হবেন, করদাতা কর্তৃক পরিচালিত বা পরিচালিত হয়েছে বলে গণ্য করা হয় এরকম কোনো ব্যবসায়ের লাভ অথবা মুনাফা। আচ্ছা, খ বলা হচ্ছে যে কোনো ব্যবসায় বা পেশাজীবী সংগঠন বা এইরূপ কোনো সংগঠন কর্তৃক উহার সদস্যদের নির্দিষ্ট সেবা প্রদানের মাধ্যমে অর্জিত কোনো আয়। অর্থাৎ যদি এখানে অ্যাসোসিয়েশন অফ পার্সন হয়, অথবা যদি একটা ট্রেড বডি হয়, অথবা যদি একটা ট্রাস্ট হয়, একটা অ্যাসোসিয়েশন হয়, যেমন ধরেন আমরা ঢাকা চেম্বার বা বেসিস, এখানে যে আমরা পেশাজীবী সংগঠন বা যেসব ব্যবসায়ী আপনার বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে এবং এপিসিসিআইয়ের ভোটাধিকার দিতে পারে এরকম প্রতিষ্ঠানগুলো যারা আছেন, এরকম ব্যবসায়িক সংগঠন, সেই রকম ব্যবসায়িক বা পেশাজীবী সংগঠনের কোনো রকম সদস্যদের নির্দিষ্ট সেবা প্রদানের মাধ্যমে অর্জিত আয়। অর্থাৎ দেখা যাচ্ছে তাদেরকে আমরা ঢাকা চেম্বারে যারা মেম্বার, তাদেরকে বিভিন্ন রকম প্রফেশনাল সাপোর্ট দেওয়া হয়, এর মাধ্যমে বাৎসরিক একটা চাঁদা দেওয়া হয়। এই চাঁদাটাও ঢাকা চেম্বারের আয় বলে গণ্য হইবে। গতে বলা আছে কোনো ব্যক্তির অতীত, বর্তমান বা সম্ভাব্য ভবিষ্যৎ ব্যবসায়িক সম্পর্কের ধারাবাহিকতায় বা সম্পর্কের কারণে উদ্ভূত কোনো সুবিধার ন্যায্য বাজার মূল্য বা তাহা হইতে রূপান্তরযোগ্য হোক বা না হোক। অর্থাৎ কোনো ব্যবসা করতে যে আপনি কোনো ইন্টালেকচুয়াল প্রপার্টি দাঁড়ালো, অথবা আপনি এমন কোনো অ্যাসেট পেলেন যার এই মুহূর্তে রেডিলি আপনি সেল করবেন কি করবেন না বড় কথা না, আপনি এটা নগদে রূপান্তর করবেন কি করবেন না, সেই সুবিধাটার একটা বাজার মূল্য। অর্থাৎ যদি আপনি একটা লেটসে আপনি একটা সার্ভিস দিলেন, এই সার্ভিসের বিনিময়ে কেউ আপনাকে একটা কপিরাইট, একটা পেটেন্ট দিল, অথবা একটা ফর্মুলা দিল, অথবা আপনি একটা ইন্টেলেকচুয়াল একটা সম্পত্তি পেলেন, অথবা আপনি একটা ভবিষ্যৎ ব্যবসায়িক সম্পর্কে ধারাবাহিক আপনি একটা সুবিধা পেলেন। যেমন ধরেন আপনি একটা লেটসে একটা অন্য কোম্পানির শেয়ার পেলেন, আপনি একটা সার্ভিস দিয়েছেন, সেই সার্ভিসের বিনিময়ে আমরা IFRS 2-তে আমরা দেখি যে প্রোডাক্ট সেল করে এই সেলের টাকা নগদে না দিয়ে তার এগেনস্টে শেয়ার, ডিবেঞ্চার বা এই ধরনের কোনো কোম্পানির ডেট অথবা ইকুইটি সিকিউরিটি দিয়ে থাকেন। এই যে ইনকাম ফ্রম এই জায়গাটা থেকে এটাকে ভ্যালুয়েশন করতে হবে। আমি যদি সহজে বুঝিয়ে দিই, লেটসে যে আপনি কারোর কাছে প্রোডাক্ট সেল করলেন, সে আপনাকে নগদ টাকা না দিয়ে তার একটা শেয়ার দিল, বা 100 শেয়ার দিল, 1000 শেয়ার দিল। সেই শেয়ারটা যদি পাবলিকলি ট্রেডেড হয় তাহলে তো আপনি ইজিলি এর ভ্যালু বের করতে পারবেন, না হলে আপনার রিলেটিভ ভ্যালুয়েশন করে তার মূল্যটা বের করে আপনার আয় হিসেবে গণ্য হবে। ঘতে বলা হচ্ছে ব্যবস্থাপনা কোম্পানি, মুদারাবা ব্যবসা কোম্পানি কর্তৃক উদ্ভূত কোনো ব্যবসার ফি। অর্থাৎ আপনি যদি কোনো
ইসলামী ব্যাংকিং সিস্টেমে আপনি যদি কাউকে কোনো লিজ বা এরকম ফাইন্যান্সিং করেন, সেই জায়গা থেকে আপনি কোনো ফিস পান, সেটি কোনো ফিস বা ভাড়া বা এই ধরনের যদি পান, তাহলে সেটাও ব্যবসা হিসেবে গণ্য হবে, ব্যবসার আয় হিসেবে গণ্য হবে। এটা হচ্ছে ব্যবসা হইতে আয় হিসেবে গণ্য হবে। উমতে বলা হয়েছে নিজের বা অন্যের মালিকানাধীন কোনো পরিসম্পদ অন্য কোনো ব্যক্তির নিকট লিজ প্রদানের বিপরীতে লিজদাতা, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্য কোনো অর্থ। একটু আগে যে মুদারাবা বললাম ইসলামিক সিস্টেমে, সেই একইভাবে আইপিডিসি, আইডিএলসি বা কোনো বিমা কোম্পানি বা ইন্স্যুরেন্স কোম্পানি বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যে লিজ দিয়ে থাকে, আগে এটা ফাইন্যান্স লিজ অথবা ক্যাপিটাল লিজ ছিল, আর একটার নাম ছিল অপারেটিং লিজ। অপারেটিং লিজ নামে এখন আর কিছু নেই। এই ফাইন্যান্স লিজ যেটা দেওয়া হয়, এখান থেকে প্রাপ্য কোনো অর্থকে আয় হিসেবে হয়। অর্থাৎ আপনি একটা গাড়ি বা একটা মেশিন আপনি অ্যাকোয়ার করেছেন অথবা তৈরি করেছেন, করে কাউকে লিজ দিলেন, সেই লিজের বিনিময়ে প্রাপ্য অথবা মানে পেয়েছেন রিসিভড অথবা রিসিভেবল যে অ্যামাউন্ট, সেইটার অ্যামাউন্টটাকে আয় হিসেবে গণ্য করা হবে। চতে বলা হচ্ছে তৃতীয় তফসিল সাপেক্ষে মুদ্রা বিনিময় হইতে নগদায়িত লাভ। তৃতীয় তফসিলে বলা আছে যে আপনি রিয়েলাইজ যে গেইন হয়, অর্থাৎ আপনি একটা প্রোডাক্টের কিনে এনেছিলেন মার্কেট থেকে, সেই প্রোডাক্টটা বা একটা সার্ভিস এনেছিলেন যেটি আপনার হচ্ছে ভ্যালু ছিল, আপনাকে পে করতে হবে $100। তো $100 ভ্যালু যদি হয়ে থাকে, তখন 120 টাকা করে আপনি ধরে রাখলেন। যখন পেমেন্ট করতে গেলেন, তখন এটা 120 টাকার ডলারের ভ্যালু কমে এটা হয়ে গেল 110 টাকা, 120 টাকার জায়গা থেকে। এই 10 টাকা করে যে রিয়েলাইজ গেইন আসবে, এই গেইনটাকেও আমরা এখানে ইনকাম হিসেবে আনবো। এবং যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল ট্রেড থেকে যদি মুদ্রার বিনিময়জনিত কারণে রিয়েলাইজ গেইন হয়, সেই গেইনটাও আয় হিসেবে গণ্য করিতে হইবে। ছতে বলা হচ্ছে বন্ধ হইয়া যাওয়া কোনো ব্যবসা হইতে আয় বর্ষে গৃহীত কোনো আয়। অর্থাৎ আপনার বিজনেস বন্ধ হয়েছে, কিন্তু এটা আমরা ডিসকন্টিনিউইং অপারেশন বলি, এই হেল্প ফর সেল, ডিসকন্টিনিউ অপারেশন হেল্প ফর সেল, এরকম কোনো ব্যবসা থেকে আপনি ক্যাপিটাল অথবা রেভিনিউর নেচারে সেল করে যে আয়টা হয়েছে, সেটি আপনি কিন্তু এখানে আয় হিসেবে গণ্য করতে হবে। এটি ইংরেজিটা পরপর আছে, আপনারা যদি চান আমি এটা টেক্সটটা দিয়ে দিব। এবার এই আইনেরটা আবার এবারে 2024-এর এখানে খুব সামান্য পরিবর্তন আসছে, আমি এটি পরে বলবো। কিন্তু মূলত পরিবর্তনটা যেটা 2023 সালের ইনকাম ট্যাক্সের অ্যাক্টের পরিপত্র দিয়ে ব্যাখ্যা করা ছিল, সেই পরিবর্তনটা আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। এটা হচ্ছে একটা পাশ হলো 2023 সালের জুনের 22 তারিখে সম্ভবত, এবং তারপরে আমরা বেশ কয়েক মাস পরে জুলাই শেষে বা আগস্টে এসে আমরা পরিপত্র পাই। সেই পরিপত্রে লেখা ছিল নিম্নবর্ণিত আয়সমূহ ব্যবসা হইতে আয় হিসেবে পরিগণিত হবে। এটা সেকশন 45-এর ব্যবসা হইতে আয়ের পরিপত্রের ব্যাখ্যা। আচ্ছা, আয় বর্ষের যে কোনো সময় করদাতা কর্তৃক পরিচালিত বলে গণ্য ব্যবসায়ের কোনো লাভ বা মুনাফা, এটা ছিল আমরা দেখেছি। খ হচ্ছে কোনো ব্যবসা বা পেশাজীবী সংগঠন এরূপ কোনো সংগঠন কর্তৃক তার সদস্যের নির্দিষ্ট সেবা প্রদানের মাধ্যমে বিপরীতে আয়, এটা আমরা বলেছি ট্রেড বডির ইনকাম। গতে বলা হয়েছিল যে আপনি কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা কিছু একটা পেলেন, সেটিকে বা অন্য কোনো ব্যবসা, আপনি র মেটেরিয়াল আপনি হচ্ছে সেল করেছেন, এই সেল করার বিনিময়ে যিনি পারচেজার আপনাকে কোনো শেয়ার দিল বা অন্য কোনো ট্রেজারি বন্ড বা কিছু একটা দিল অথবা অন্য কোনো শেয়ার দিল, সেটার ভ্যালুয়েশন করে আপনাকে এটা ইনকাম হিসেবে ট্রিট হবে। মুদ্রা বিনিময়ে রিয়েলাইজ গেইনের কথা বলেছি, বন্ধ হয়ে যায় ব্যবসার কথা বলেছি। এগুলোর ব্যবসা হতে বর্ণিত বিষয়টি অন্তর্ভুক্ত হইবে কিরকম, এর আবার ব্যাখ্যা আকারে এই সেকশন 45-এর ব্যাখ্যা বলা হচ্ছে কোনো ট্রেড, বাণিজ্য বা পণ্য উৎপাদন, এটাকে ব্যবসা বলতে এর ব্যাখ্যা দেওয়া হয়েছে। কোনো ট্রেড মানে আমরা জানি এক্সচেঞ্জ অফ গুডস অ্যান্ড সার্ভিস, বাণিজ্য বা পণ্য উৎপাদন। খ কোনো ট্রেড, বাণিজ্য বা পণ্য উৎপাদন ধর্মী কোনো ঝুঁকি গ্রহণ বা কর্মপ্রচেষ্টা, মানে আমরা যেটা অন্টারপ্রেনিয়াররা যে ধরনের রিস্ক নিয়ে থাকে সেটার কথা বলা হয়েছে। গতে বলা হয়েছে লাভজনক বা অলাভজনক কোনো সত্তার পণ্য বা সেবার বিনিময়। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার গুডস অর সার্ভিস এক্সচেঞ্জ,
যে কোনো পেশা বা বৃত্তি, অর্থাৎ আপনি চার্টার অ্যাকাউন্টেন্সি সার্ভিস দেন, আপনি লয়ার, আপনি ব্যারিস্টার, আপনি হচ্ছে ইঞ্জিনিয়ার, আপনি আর্কিটেক্ট, এ ধরনের পেশা যে আপনি পেশাজীবী, সেটার আয়ও ব্যবসার খাতে আসবে। আগের আইনেও তাই ছিল। আয়কর আইন 2023 সালের 23-এর ধারা 55, আমরা ধারা 55 পরে পড়বো, সেখানে কতিপয় বিয়োজনকে সুস্পষ্টভাবে অনুমোদিত বিয়োজন হিসেবে গণ্য করা হয়েছে। এই বিয়োজনের খরচগুলো আমরা 55 নম্বর সেকশনে যে পড়বো। আপাতত আমরা সেকশন 45 আজকে পড়লাম।